আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ প্রত্যেককে আমি মাহবুব সৈকত আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, আপনারা জানেন যে মাই টিভি সংলাপে সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয় আপনাদের যে মনের ভিতরের জানার আগ্রহের যে বিষয়গুলো থাকে সেই বিষয়গুলো নিয়ে। প্রিয় দর্শক, অনেক মায়ের চোখের পানি, অনেক শহীদের রক্ত, অসংখ্য অসংখ্য পঙ্গুত্ব বরণকারী ভাই বোন ছাত্র জনতার হাহাকারের মধ্য দিয়ে এসেছে নতুন এক বাংলাদেশ। সেই বাংলাদেশের এখন চলছে সেই বাংলাদেশ নামক রাষ্ট্রের সংস্কারের কাজ। সেই সংস্কারের অংশ হিসেবে ইতিমধ্যেই আমরা দেখেছি যে সংযোজন বিয়োজন হচ্ছে বিভিন্ন জায়গায়। বৈষম্য যে রোধের যে সংকল্প নিয়ে ছাত্র জনতার আন্দোলন শুরু হয়েছিল, শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয়েছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেই ছাত্র আন্দোলনের আমাদের সেই শিক্ষার্থীরা আমাদের পথ দেখিয়েছে। সেই পথে যুক্ত হয়েছে সকল ধর্ম বর্ণের মানুষ, সকল বয়সের মানুষ। এখন চলছে সেই রাষ্ট্রের সংস্কার। ইতিমধ্যেই অনেকটা কাজ এগিয়ে চলছে, আরও এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে চলছে। গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারেরও কিছু কাজ চলছে। ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি যে নতুন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রেজিস্ট্যান্স উইক নামে এক সপ্তাহের একটি কর্মসূচি ঘোষণা করেছে। এই সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করব। স্টুডিওতে আলোচনার জন্য উপস্থিত রয়েছেন আমাদের গর্বের দুইজন এই আন্দোলনের সমন্বয়ক। একজন হচ্ছেন কেন্দ্রীয় সমন্বয়কারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আশরাফা খাতুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী, স্বাগত জানাচ্ছি। আরেকজন হচ্ছে কেন্দ্রীয় সহ সমন্বয়কারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রায়ান ফেরদৌস, সেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, স্বাগত জানাচ্ছি। আসলে তোমরা যে কাজগুলো করেছো সেই কাজের জন্য আমরা অহংবোধ করি, এই জন্য আপনিই বলা উচিত, কিন্তু দর্শকদের কাছে আমি তুমি বলার তোমাদের কাছ থেকে পারমিশনটা চেয়ে নিই। অবশ্যই ভাই, অবশ্যই। অনেক ধন্যবাদ। আমরা প্রথমেই আমাদের সাথে আরও যুক্ত হবেন আমাদের দর্শকদের আরও একজন পরিচিত মুখ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। উনি কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন, আমাদের সাথে যুক্ত হবেন। সেই প্রত্যাশা রেখে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা প্রথমেই যেতে চাই আশরাফা খাতুন, তোমার কাছে। আমরা দেখেছি যে ইতিমধ্যেই আজকেই শুরু হলো রেসিডেন্স উইক নামের যে কর্মসূচি। তোমাদের 4 দফা দাবি, যদিও 4 দফা দাবি বললেও সেগুলোর মধ্যে আমি যতটুকু পড়েছি যে প্রতিটা দফায় অনেকগুলো আবার ধাপ আছে। হঠাৎ করে এই রেসিডেন্স উইক, এটি আসলে সাধারণ জনগণের একটু বোধগম্য করে যদি বলো যে রেসিডেন্স উইক এই ওয়ার্ডটা দেওয়ার মানে কি, এবং কি কি দাবিগুলো তার মধ্যে তোমরা তুলে ধরতে চাচ্ছ? আচ্ছা, আমি একটু আপনার সংশোধন করে দিই। সেটা হচ্ছে এখন রেজিস্ট্যান্স উইক। জি, রেজিস্ট্যান্স উইক হচ্ছে আমরা বোঝাচ্ছি এরকম যে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন 5ই আগস্ট হচ্ছে পদত্যাগ করে চলে যান, তার পরপরই দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের হচ্ছে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমরা দেখেছি যে আওয়ামী লীগের দোসর প্রধান বিচারপতি যিনি ছিলেন, তিনি আওয়ামী লীগের দোসর ছিলেন। তিনি আমাদের ছাত্রদের উপর যে হচ্ছে গুলি চালানোর বিপক্ষে একটা রিট করা হয়েছিল, সেই রিট উনি অবৈধ ঘোষণা করেছিলেন। তো উনি এখনো পর্যন্ত দেশে হচ্ছে বিচারপতি ছিলেন এই সরকার পতন হওয়ার পরেও। তো আমাদের মনে হয়েছে যে এই যে আওয়ামী লীগের দোসররা তারা পরবর্তীতে আবারও যদি হচ্ছে এরকম আঘাত হানে আমাদের উপরে, সেটা আমাদের জাতির জন্য খুব বেশি ভালো হবে না। কারণ যেই রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতাটা পেয়েছি, পুনরায় আবার অর্জন করে নিয়েছি, সেই স্বাধীনতাটা কিছুটা হলেও বিপজ্জনক, বিপদের মুখে পড়বে। এবং একই সাথে হচ্ছে দেখেছি যে সংখ্যালঘুদের উপরে বিভিন্নভাবে হচ্ছে হামলা চালানোর চেষ্টা করা হচ্ছে, যেটা আসলে করছে যে এই স্বাধীনতার বিরোধী যে শক্তি যারা ছিল, যে অপশক্তি, ছাত্রলীগ, আওয়ামী লীগের বিভিন্ন হচ্ছে নেতাদের নির্দেশে এটা হয়েছে। আমরা অনেক জায়গায় দেখেছি যে যারা মন্দিরে আগুন ধরাতে এসেছে তাদের জিজ্ঞাসা করা হয়েছে যে তোমাদের এর পিছনে হচ্ছে অর্থায়ন কে করছে বা এই উস্কানি কে দিচ্ছে, তখন তারা হচ্ছে চাপের মুখে স্বীকার করেছে যে এটা অমুক আওয়ামী লীগ নেতা আমাদেরকে হচ্ছে টাকা দিচ্ছে বা আমাদেরকে এভাবে উস্কাচ্ছে, আমরা যাতে হচ্ছে অস্থিতিশীল একটা পরিবেশ সৃষ্টি করে। আপনারা জানেন যে এই গতকাল পর্যন্ত হচ্ছে আমাদের যে পুলিশ যারা, তারা হচ্ছে তাদের দায়িত্বে ফিরে আসেনি। তো এই যে হচ্ছে সারা দেশে এই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুপস্থিতিতে যেই হচ্ছে বিশৃঙ্খলাটা হচ্ছে, এর পিছনে দায়ী কারা? এর পিছনে দায়ী ওই আওয়ামী লীগের দোসররা, ছাত্রলীগের দোসররা, যারা এখনো পর্যন্ত লুকিয়ে আছে বাংলাদেশে, যারা এখনো পর্যন্ত পিছন থেকে কলকাঠি নাড়ছে। তো এই যে তাদের যে অপচেষ্টা, এটা রুখে দেওয়ার জন্যই রেজিস্ট্যান্স উইক। আমরা আসলে আশঙ্কা
করছি যে আগামী হচ্ছে 15ই আগস্ট যেটা ওখানে বড় ধরনের কিছু একটা হওয়ার সম্ভাবনা, মানে বড় ধরনের কোনো একটা আঘাত তারা আমাদের উপর করতে চায়। তো আমরা রেজিস্ট্যান্স উইক দিচ্ছি, এই ধরনের যত হচ্ছে অপচেষ্টা চলছে তাদের বিরুদ্ধে। আমাদের যে রেজিস্ট্যান্স উইক, এটার আমরা 4 দফা দাবি অলরেডি ঘোষণা করেছি আজকে। 4 দফা দাবির মধ্যে প্রথম দাবিটা হচ্ছে যে মানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা আওয়ামী লীগের সভাপতি তিনি তার নির্দেশে, সরাসরি নির্দেশে যে গণহত্যাটা চলেছে পুরো বাংলাদেশে, যেটা 1971 আমরা দাবিগুলো যদি একটু পরে শুনি, আমি আগে একটু যদি রাইয়ানের কাছে আসি, সেটি হচ্ছে যে রেজিস্ট্যান্স উইকের এই অর্থটা আসলে আমাদের বাছাই করে নেওয়ার কারণটা কি? এটার কি কোনো বিশেষত্ব আলাদা কোনো আছে? আপনি যদি আমাদের আন্দোলনের প্রথম থেকে দেখেন, আমাদের আন্দোলনের প্রত্যেকটা কর্মসূচি একদম অভিনব কর্মসূচি, এবং এই অভিনব কর্মসূচির নামগুলো বাংলাদেশের মানুষ এর আগে প্রত্যক্ষ কখনোই করেনি। সো তার মানে বুঝতে হবে এর পিছনে আমরা যারা কাজ করতেছি তারা যে ভেবে বুঝে মানুষকে একটা অভিনবত্ব এবং মানুষকে যাতে গণমানুষকে সম্পৃক্ত করতে পারি সেভাবে আমরা এগিয়ে যাচ্ছি। রেজিস্ট্যান্স উইকের মাধ্যমেও আমরা এভাবেই মানুষকে সম্পৃক্ত করার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছি, যাতে আমরা এই যে একটা অপশক্তি আমাদের যে অর্জিত স্বাধীনতাটা আবার নষ্ট করার একটা চেষ্টা চালাচ্ছে, আমরা যেন কোনোভাবে তাদেরকে বিন্দুমাত্র সুযোগ না দেই, আমরা প্রতিরোধ গড়ে তুলবো। এই জন্যই আমাদের রেজিস্ট্যান্স উইক নামক কর্মসূচিটি এসেছে। অনেক ধন্যবাদ। আমরা আসলে এই আলোচনা চালিয়ে যেতে চাই, আমাদের আরও একজন অতিথি চলে এসছে, তবে তাকে নিয়েই আমরা বিরতির পরে আবার আমরা শুরু করতে চাই। দর্শক, যাচ্ছি একটা বিরতিতে, ফিরে এসে সঙ্গেই চাই আপনাদের। আরও একবার স্বাগত জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, আপনারা জানেন যে আমরা কথা বলছি রাষ্ট্র সংস্কার নিয়ে এবং কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে সেই বিষয়গুলো ইতিমধ্যেই আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই। পরিচয় আসলে করানোর বিষয় নেই, আপনারা সবাই চিনেন। আমাদের সাথে পর্বে যুক্ত হয়েছেন জোনায়েদ সাকিব, প্রধান সমন্বয়কারী গণসংহতি আন্দোলন। সাকিব ভাই, স্বাগত জানাচ্ছি আপনাকে। আমরা বিরতির আগে আশরাফা এবং রাইয়ানের কথা শুনছিলাম, আমাদের যারা অহমের যে প্রজন্ম, সেই প্রজন্মের নেতৃত্ব দানকারী দুজন। আমরা একটু ওদের কাছ থেকে একটু শুনে আসছি যে রেজিস্ট্যান্স উইক যে চলছিল সেই দাবিগুলো 4 দফার একটু যদি আমরা শুনে আসি আশরাফার কাছে। আমাদের যে 4 দফা দাবি চলছে তার প্রথম দফার ভিতরে আছে যে শেখ হাসিনা এবং তার নেতৃত্বাধীন যে হচ্ছে আওয়ামী লীগ সরকার, তারা যে গণহত্যাটা চালিয়েছে সেই গণহত্যার বিচারের জন্য একটা বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা এবং খুব দ্রুত বিচারের যে হচ্ছে ব্যবস্থা সেটা শুরু করা। আমাদের দ্বিতীয় দাবিটা ছিল যে সংখ্যালঘুদের উপরে যে আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং তাদের হচ্ছে দোসর যারা হচ্ছে যে এই ধরনের হচ্ছে পরিকল্পিত একটা ডাকাতি, লুণ্ঠন এবং যে জ্বালাও পোড়ার যে সন্ত্রাসটা তারা হচ্ছে চালিয়ে যাচ্ছে, সেটার হচ্ছে বিচার খুব দ্রুত হচ্ছে নিশ্চিত করা এবং সংখ্যালঘুদের যে ন্যায্য দাবি সেটা মেনে নেওয়া। আমাদের তৃতীয় দাবিটা ছিল যে হচ্ছে প্রশাসন এবং বিচার বিভাগে যারা হচ্ছে এতদিন পর্যন্ত আওয়ামী লীগের সাথে মিলে হচ্ছে কাজ করে গিয়েছে, তারা আওয়ামী লীগের সাথে সায় দিয়ে হচ্ছে যেই ধরনের হচ্ছে অপকর্ম করে গিয়েছে, তাদেরকে হচ্ছে কোনোভাবেই যাতে হচ্ছে পরবর্তী যে উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে উপদেষ্টা করে যে সরকার গঠিত হয়েছে সেই সরকারের কোথাও যাতে তাদেরকে নিয়োগ দেওয়া না হয় সেটা নিশ্চিত করা এবং তাদের যে হচ্ছে অপকর্ম যারা তারা করেছে এতদিন পর্যন্ত সেটার একটা বিচার পাওয়া, আমরা এটা চাচ্ছি এটা করতে, এবং তাদেরকে অপসারণ করা, তাদের পদ থেকে অপসারণ করে দেওয়া। এবং চতুর্থ দাবি যেটা আছে সেটা হচ্ছে প্রশাসন এবং বিচার বিভাগে এতদিন পর্যন্ত যারা বৈষম্যের শিকার হয়েছে যে আওয়ামী লীগের দোসরদের দ্বারা, সেই বৈষম্য তাদেরকে সেই বৈষম্যটা হচ্ছে দূর করা হোক এবং তাদের যোগ্যতার ভিত্তিতে সমান অধিকার দেওয়া হোক, সমান সুযোগ দেওয়া হোক। এটা আমাদের 4 দফা দাবি। রায়নের কাছে একটু আসি, যদি কোনো যোগ থাকে এর সাথে, মনে হয় প্রথম দাবির সাথে শুধু ব্যক্তি নয়, ওখানে দলের বিচারের একটা বিষয় বোধহয় আছে। এখানে আপনি প্রথমে ক্লিয়ার করেছিলেন যে আসলে দাবিটার ভিতরে অনেক ধরনের উপধারা আছে, আমাদের দাবিটা বিস্তৃত। সো পুরো দাবিটার সাথে আমরা আসলে এই গত কয়েকদিনে ঘটে যাওয়া বা এই ফ্যাসিস্ট সরকারের নিয়ন্ত্রিত সরকার ব্যবস্থায় যা যা অনিয়ম আমরা খুঁজে পেয়েছি, আমরা মূলত 4 দফার ভিতরে রাষ্ট্র সংস্কারের জন্য প্রথম কাজটা আমরা এই 4 দফার মাধ্যমে শুরু করতে চাই, যাতে এই রাষ্ট্রের আমরা যে একটা নতুন আশা নিয়ে রাষ্ট্রটা শুরু করেছি, নতুন আশা নিয়ে আমরা 24শে গণ অভ্যুত্থানটি ঘটিয়েছি, সেটা যেন আমাদের এই 4 দফার মাধ্যমে জনগণের দাবিগুলো এখান থেকে প্রতিফলিত হচ্ছে। সাকিব ভাই, আমরা আসলে এই রেজিস্ট্যান্স উইকের সূত্র ধরেই আপনার কাছে আসতে চাই। সেটি হচ্ছে দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যারা মাঠে ছিলেন তাদের মধ্যে আপনি অন্যতম একজন। আমরা আমাদের স্টুডিওতে বসেই অসংখ্যবার কথা বলেছেন গণতন্ত্রের পক্ষে। এখন ছাত্র জনতার গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের যারা মহানায়ক তাদের মধ্যে দুজন সামনে এসছে এবং তাদের নতুন কর্মসূচি
আপনি নিজেও একদম সর্বশেষ সময়ে এসে আপনি মারাত্মকভাবে আপনি আক্রমণের শিকার হয়েছেন, আহত হয়েছেন দীর্ঘদিন আমরা জানি। তো সেই জায়গা থেকে তখন একটু অনুভূতি শুনতে চাই যে তখনকার যে অবস্থা, এই যে একটি শক্তির বিরুদ্ধে, তখন অবস্থা কি আসলে বুঝতে পেরেছিলেন যে এত তাড়াতাড়ি এরকম একটা অবস্থা হবে? এটি একটু বলবেন, ছোট্ট অনুভূতি, আর সাথে নতুন কর্মসূচির সাথে ওদের যে কর্মসূচি, এদের কর্মসূচি তো ওদের না, এখন গোটা জাতিরই হয়তোবা, সেই কর্মসূচির ব্যাপারে আপনার মূল্যায়ন, ছাত্র জনতার যে কর্মসূচি। ধন্যবাদ আপনাকে। আমি দুই তরুণ নেতার সহ যারা দেখছেন এই অনুষ্ঠান সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, আমরা তো রাজনৈতিক কর্মী, সেই হিসেবে আমার নিজের রাজনীতির হাতেখড়ি 90-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। তখন আমি কেবল ইন্টারমিডিয়েট পাশ করেছি এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির অপেক্ষায় আছি। এরকম সময়ই 90-এর গণ অভ্যুত্থান করেছে, মানে আমাদের ভর্তি পরীক্ষা পিছিয়েছে আন্দোলনের কারণে, এবং আমরা এই আন্দোলনে যুক্ত হয়ে গেছি, রাজনীতিকৃত হয়েছি। নতুন স্বপ্ন দেখেছিলাম যে দেশে একটা গণতন্ত্রের বাংলাদেশ হবে, কিন্তু সেটা হয়নি। এবং আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য লড়াই করছিলাম। এই দেশে মুক্তিযুদ্ধ হয়েছে, এই রাষ্ট্রপতন হয়েছিল একটা প্রতিশ্রুতি নিয়ে যে সকল নাগরিকের জন্য সুযোগের সমতা থাকবে, প্রত্যেক নাগরিকের মর্যাদা থাকবে এবং তারা ন্যায় বিচার পাবে। ওইটার উপযোগী রাষ্ট্রটা হয়নি, বরং রাষ্ট্রটা হয়েছে স্বৈরাচারী ফ্যাসিস্টদের। তারা এক হাতে অধিকারের কথা বলে, আরেক হাতে কেড়ে নেওয়ার ব্যবস্থা রাখতে পারে। সমস্ত ক্ষমতা এক প্রধানমন্ত্রীর হাতে কেন্দ্রীভূত, তিনি জবাবদিহিতার ঊর্ধ্বে। এইরকম একটা ব্যবস্থাকে কাজে লাগিয়েই কিন্তু এই দেশে স্বৈরশাসন চলেছে, এবং সর্বশেষ শেখ হাসিনার নেতৃত্বে এইটাকে একটা একেবারে ফ্যাসিস্ট, মানে এমন একটা ব্যবস্থায় নিয়ে যাওয়া হয়েছে যে আপনার উপরে নির্যাতন করবে, মারবে, সব কিছু করবে, আপনাকে খুন করবে, তারপর বলবে যে এটাই ন্যায্য, এবং তারপর বলবে এটা আপনিই করেছেন। আপনারা খেয়াল করে দেখেননি যে একের পর এক গুলি করে আমাদের হত্যা করছে? আমরা ভিডিওতে দেখছি আবু সাঈদকে গুলি করা হচ্ছে, তারপর তারা বলে যে এটা আবু সাঈদের উপর পুলিশই গুলি করেছে। এইটা কিন্তু আমরা ভিডিওতে দেখিনি, এরা সন্ত্রাসীরাই আসলে ওদেরকে হত্যা করেছে, তাদের নাকি সরকারের পুলিশ কিংবা সরকারের নির্দেশে হত্যা করা হয়নি। এই যে মিথ্যাচার, এই যে মানসিক নির্যাতন বছরের পর বছর ধরে করেছে, তার বিরুদ্ধে আমরা লড়াই করার চেষ্টা করেছি, এবং আমরা আশা করছিলাম কবে আমাদের ছাত্র তরুণরা নামবে। কারণ বাংলাদেশের ইতিহাসের প্রতিটি অধ্যায়ে, সেই 52 সাল বলেন, 69-এর গণঅভ্যুত্থান বলেন, 60-এর দশকের আন্দোলন বলেন, 71 সালের মুক্তিযুদ্ধ বলেন এবং 90-এর গণঅভ্যুত্থান বলেন, সমস্ত মাইল ফলকে ছাত্র তরুণরা এবং তার সাথে যখন সাধারণ জনতা, শ্রমিক, কৃষক, দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ নেমে পড়ে, তখন যে আন্দোলন আসলে সফল হয়। তা আমরা এই আশা সবসময় তরুণদের কাছ থেকে করেছি, এবং তরুণরাও মানে এই যে অন্যায় দেখছে এবং দেখছে যে কিভাবে একটা সরকার নিজেরাই সন্ত্রাস তৈরি করে তারপর আন্দোলনকারীদের উপর দায় চাপিয়ে সেটাকে নস্যাৎ করে দিচ্ছে, যেটা এখানেও করতে চেয়েছিল। কিন্তু ছাত্র তরুণরা, আমি মনে করি আবু সাঈদ সবার মধ্যে যে রক্তে আগুন লাগিয়েছে, এবং ছাত্ররা, আমরা শিক্ষার্থী, এটা আমাদের আন্দোলন, এই কনসেপ্টে যে কোটি কোটি ছাত্র নেমে পড়লো, মানে একত্ববোধ করলো, এটা একটা ঐতিহাসিক মুহূর্ত। এবং এইটা এই কারণে আমরা বলবো যে যতই এই প্রজন্মের নানান রকম মানে হতাশা ব্যক্ত করেছেন অনেকে, কিন্তু তারাই যে আসলে বাংলাদেশের ভবিষ্যৎ, এবং এই প্রজন্ম যে বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে, তার একটা বড় যাত্রাপথ। বুকের রক্ত দিয়ে হাজার মানুষ, হাজার শিক্ষার্থী জনতা হত্যা, 21,000-এর উপরে হিসেব এখন পর্যন্ত এসছে যে যারা আহত, তাদের মধ্যে অনেকেই মানে ভীষণ রকম অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন। এখন এইটার উপরে দাঁড়িয়ে ছাত্ররা বলেছে যে কোটা সংস্কার দিয়ে শুরু হয়েছে, কিন্তু আসলে এটা দেশ সংস্কারের জায়গাতে পৌঁছেছে। কারণ পুরো রাষ্ট্রটাই এই তরুণদেরকে বিচ্ছিন্ন করে দিয়েছিল। আমি একটা লেখা লিখেছিলাম এই ডিসেম্বর মাসের কোনো এক সময়, মানে এই গত 23 সময়, যে কিভাবে তরুণ ভোটার এবং রাষ্ট্রের গতিমুখ। তরুণরা ভোট দিত 14, 18, 24 তিনটি নির্বাচনে, এত প্রজন্ম ভোট দিতে পারছে না। তারা যে এই দেশের নাগরিকের স্বীকৃতিটাই রাষ্ট্র কেড়ে নিচ্ছে এবং তাদেরকে ক্রমাগত বিচ্ছিন্ন করে ফেলছে। আজকে একটা রাষ্ট্র যখন তরুণরা মনে করে এটা আমাদের, তারা কি করতে পারে সেটা তো প্রতিদিন আমরা রাস্তায় দেখছি, যে কিভাবে তারা মানে ট্রাফিক পুলিশ নিয়ন্ত্রণ করছে, কিভাবে তারা পরিষ্কার পরিচ্ছন্নতা করছে, এবং রাষ্ট্র পরিচালনায়ও তারা এক একটা নীতি নির্ধারণে এসে দাঁড়াচ্ছে। তো এইটা আমার এক্সপিরিয়েন্সটা আমি যদি বলি যে আমার উপরে পুলিশি হামলা তো হয়েছেই। আমি যখন হাসপাতালে গিয়েছি তখন এই ছাত্রলীগ যুবলীগ একেবারে উপরের নির্দেশে
তারা ওখান থেকে আমাকে চিকিৎসারত অবস্থায়, ডাক্তার তখন আমার প্রেশার দেখছেন এবং আমার এক্সরে রুমে যাওয়ার কথা, হাসপাতালে 3 তলা থেকে নেমে আমাকে মানে যেভাবে পারে তারা যেভাবে নির্যাতন করেছে আমার, সেটা একটা নিশ্চয়ই একটা আমার জন্য এটা একটা অভিজ্ঞতা, ভয়ঙ্কর অভিজ্ঞতা। কিন্তু আমি আসলে নিজে ব্যক্তিগতভাবে যখন এই শিক্ষার্থীদের উপরে হাসপাতালে যেভাবে নির্যাতন হয়েছে, মানে 14 তারিখের পরে 15 তারিখে যখন প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্যান্সটা হয়, তারপরে যেভাবে ওখানে ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছিল এবং হামলা করেছিল, তারা যখন চিকিৎসা নিতে গিয়েছে ঢাকা মেডিকেল কলেজে ঢুকে বিকেল সন্ধ্যায় একের পর এক হামলা হচ্ছে, এক অবিশ্বাস্য নারকীয় অবস্থা। সেই রকম অবস্থায় আমার নিজের কথা বলাটা অনেক সংকোচ বোধ করছি। মানে আমাদের তরুণরা যে ভয়াবহ নির্যাতন মোকাবিলা করেছেন, যে হেলিকপ্টার থেকে গুলি, যেভাবে নির্বিচারে গুলি, যেভাবে হামলা, যেভাবে চাপাতি দিয়ে আক্রমণ, এর কোনো মানে আসলে জায়গাটা নেই। এত কিছু মোকাবেলা করে এটা করতে পারার প্রধান শক্তি হচ্ছে তরুণদের সেই আবেগীয় বন্ধন, যা তাদেরকে ঐক্যবদ্ধ করেছিল। এবং এইটা সকল শাসকদের মনে রাখা দরকার। জনগণ যখন ঐক্যবদ্ধ হয় তাকে কোনো ট্যাঙ্ক দিয়েও দমন করা যায় না। এবং সেইটা আমাদের দেশে অতীতেও প্রমাণিত হয়েছে যুদ্ধে, স্বাধীনতার যুদ্ধে, এখনও আবার ছাত্ররা সেই প্রমাণটা দিয়েছে। যেটা তারা ডিরেকশন ঠিক করছেন, যে কথা আমার জন্য একটা আনন্দের ব্যাপার, যে আমরা বহুদিন ধরে ওই একই গণতান্ত্রিক ব্যবস্থা, ওই নতুন গণতান্ত্রিক বন্দোবস্ত, রাষ্ট্র সংবিধানের সংস্কার এবং প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা, ক্ষমতার ভারসাম্য, এই প্রশ্নগুলো করেছে। আজকে তারা একে একে এই সবগুলো প্রশ্নই তুলছেন। এবং আমরা আশা রাখি যে আমাদের দেশের ছাত্র জনতা এবং আমরা যারা জনগণের পক্ষে রাজনীতি করার চেষ্টা করছি, আমরা সম্মিলিতভাবে ওই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারবো। এবং এইটা আজকে দেখুন কি ভয়ঙ্কর ব্যাপার, একটা সরকার আমাদের সন্তানদের গুলি করে মারল এবং শেষ পর্যন্ত ক্ষমতা আঁকড়ে ধরে রাখার জন্য তার সর্বশক্তি নিয়োগ করার চেষ্টা করলো, তারপরে তারা ক্ষমতা ছেড়ে পালিয়ে গেল। এখন তারা পাল্টা ভাবে ছাত্র জনতার এত বড় অর্জনটাকে নস্যাৎ করার চেষ্টা করছে। এবং কত নিষ্ঠুর যে তাদের লোকজনকে দিয়ে লেলিয়ে দিয়েছে। সুযোগ সন্ধানী তো আছেই, সুযোগ সন্ধানীরা সবসময় থাকে। তারা নানান রকম ডাকাতি বলেন, অরাজকতা বলেন, হিন্দু সম্প্রদায় কিংবা অন্য জাতিগত সম্প্রদায় তাদের উপরে হামলা করা বলেন, নারীর উপর হামলা করা বলেন, এগুলো তো তারা করেই। কিন্তু এটা আমরা দেখতে পাচ্ছি এবং মোটামুটি এটা প্রমাণিত যে এই পতিত স্বৈরাচারের শক্তি, তারা এখন তাদের লোকজনকে এই ধর্মীয় সংখ্যালঘুদের উপরে আক্রমণে উদ্যত করছে। যে হিন্দু সম্প্রদায়ের ভোট নিয়ে তারা এতদিন করেছে, তাদেরকে কিন্তু এখন আক্রমণের লক্ষ্যবস্তু করে ওটাকে পলিটিক্স করার চেষ্টা করছে, যে এই দেশে হিন্দুদের উপরে আক্রমণ হচ্ছে, কাজেই এবং এইটা অরাজকতা তৈরি হচ্ছে। কিন্তু আমরা বাংলাদেশের সমস্ত নাগরিকদের এবং সকল ধর্মীয় সম্প্রদায়ের মানুষ, বিশেষভাবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলদের প্রতি আহ্বান জানাই, আমরা বাংলাদেশটা এমনভাবে আমরা সবাই মিলে গড়তে চাই যেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, প্রতিটি ধর্মের জাতির মানুষ নিজেকে পরিচয় দিবে, আমি এই দেশের নাগরিক এবং এই দেশ এমন একটা রাষ্ট্র ব্যবস্থায় চলবে, আমার মর্যাদার গ্যারান্টি এখানে থাকবে। এবং এইটাই ছাত্র আন্দোলনের আমি অনুভব করি যে তাদের মূল স্বর, তাদের মূল আকাঙ্ক্ষা। আপনি তাদের আকাঙ্ক্ষার যে জায়গাটা, আমি আবারও ফিরে আসছি আশরাফের কাছে এবং আমি একটা যুক্ত করি, এই যে রেজিস্ট্যান্স উইক, মানে আগামী 1 সপ্তাহ ধরে, কারণ এখন একটা পাল্টা অভ্যুত্থানের এবং পাল্টাভাবে অভ্যুত্থান, আমাদের ছাত্র জনতার অভ্যুত্থানকে নস্যাৎ করার চেষ্টা চলছে। এবং এইখানে যে ছাত্র জনতা যেভাবে তাদের সজাগ, সতর্ক এবং রাজপথে অংশগ্রহণের জায়গাটা দেখাচ্ছে, এটা অভূতপূর্ব। এবং এইটাই চলতে থাকবে, যে অভ্যুত্থানের একটা পর্ব শেষ হয়েছে, ফ্যাসিস্ট সরকার পতন ঘটেছে কিংবা তারা পদত্যাগ করে চলে গেছে। এখন এই অভ্যুত্থানকে একটা রক্ষা করতে হবে এবং ওই রাষ্ট্র গঠনের, রাষ্ট্রটাকে নতুন করে গণতান্ত্রিকভাবে গঠনের পর্যায় পর্যন্ত এই অভ্যুত্থানকে নিয়ে আমাদের চলতে হবে, যাতে করে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি। এবং এইটা অত্যন্ত আমি অভিবাদন জানাই যে তারা এই জায়গায় তাদের সতর্কতা। জি জি সাকিব ভাই, সেখানে একটা বিষয় আছে, আপনার পরে হয়তো যখন ফিরবো তখন জানতে চাইবো, তারা হত্যাকারী, ছাত্র জনতার হত্যাকারী যে দল, ব্যক্তির সাথে দলেরও বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে। সেটির ব্যাপারে আপনার মতামত শুনবো। তবে ঘুরে আসছি আমাদের অহমের ছাত্র নেতৃত্ব যারা দিয়েছেন তাদের কাছে। পরিকল্পিত হত্যা, ডাকাতি, লুণ্ঠনের মাধ্যমে গণ অভ্যুত্থানকে বিতর্কিত করতে চাওয়াদের বিচারের আওতায় আনার কথা বলেছে, সংখ্যালঘুদের দাবি মেনে নেয়ার। এইটি কেন যুক্ত করতে হয়েছিল? পরিকল্পিত হত্যাকাণ্ড যেটি, ডাকাতি, লুণ্ঠন, এটিকে কেন মনে করছো যে এটি আসলে গণ অভ্যুত্থানকে বিতর্কিত করতে চাওয়ার জন্যই করা হয়েছে?
আচ্ছা, আমি প্রথমে একটা কথা বলতে চাই যে আমরা সবসময় শুনে এসেছি যে স্বাধীনতা অর্জনের থেকে রক্ষা করা কঠিন। কঠিনটা কেন হচ্ছে এখন বাংলাদেশে? মানে এটা তো আসলে প্রশ্ন করার অবকাশ রাখে না যে এখন আমাদের স্বাধীনতা রক্ষা করা কঠিন কেন, আমরা কেন ডাকাতি লুণ্ঠনের কথা এখন তুলে আনছি, কেন এটাকে আমরা হচ্ছে এর ভিতরে আমরা যোগ করছি যে আমাদের দাবির ভিতরে। সব জায়গায় দেখেন যতগুলো হচ্ছে ডাকাত ধরা হয়েছে, মানে আমি জানি না যে ভাই তো বললেন যে সুযোগ সন্ধানীরা সবসময় আছে, সুযোগ সন্ধানীরা থাকার পরেও তাদের তো মদতদাতারও দরকার আছে যে পুরো বাংলাদেশে পরিকল্পিতভাবে একই সময় ডাকাতি হচ্ছে। মানে এই ডাকাতিটা করছে কারা? আমরা তো স্টুডেন্ট, আমাদের তো ওই ফোর্সটা হচ্ছে এরকম নাই যে আমি তোমাকে একটা ফোন দিয়ে বললাম যে তুমি ওখানে ডাকাতি করতে যাও। এই যে যে সংগঠিত একটা ফোর্স, এটা কাদের আছে? কারা দেশে হচ্ছে এখন অরাজকতা সৃষ্টি করতে চায় যে আমার একটা দেশ সদ্য স্বাধীন হলো, আওয়ামী লীগ সরকার অনেক ভালো ছিল, আমরা কয়েকদিন এসে দেখলাম যে আগের সরকারটাই ভালো ছিল। কয়েকজনের বিবৃতিতে আমরা দেখেছি যে আমরা আগে এই স্বাধীনতা আমরা চাইনি, এটা কেমন স্বাধীনতা, আগেরটাই ভালো ছিল। এই মানুষগুলো আসলে কারা? এই মানুষগুলো হচ্ছে চায় যে আওয়ামী লীগ সরকার ভালো ছিল, এখন যে সরকার গঠন হচ্ছে ছাত্র জনতার সরকার, সেটা ভালো না। এটা প্রমাণ করতে চায় কারা? পরাজিত শক্তি যারা, তারা। তাহলে এই যে যে ডাকাতি, এই যে লুণ্ঠনের ঘটনা ঘটছে পরিকল্পিতভাবে সব জায়গায় একই সময়ে, এগুলো কারা করছে? তাহলে এই দাবিগুলো তো হচ্ছে আমাদের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করার জন্যই করা হচ্ছে এই কাজগুলো, দাবির ভিতরে অন্তর্ভুক্ত করা সেই একই কারণে। দেখবেন যে বাংলাদেশের মতো হচ্ছে দেশে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে সব থেকে বড় ট্রাম্প কার্ড হচ্ছে রিলিজিয়ন কার্ড, যেটা হচ্ছে সংখ্যালঘু কার্ড, যেটা বাংলাদেশে খুবই হচ্ছে সুন্দরভাবে এই কার্ডটা খেলা হয়। আওয়ামী লীগ সরকারের আমলে বারবার দেখবেন যে হচ্ছে পূজা মণ্ডপে গিয়ে বারবার হচ্ছে আপনার কোরআন শরীফ রেখে আসা হয়। এগুলো কারা করে? যেখানে হচ্ছে সিসিটিভি ক্যামেরা আছে সেখানে হচ্ছে বারবার হচ্ছে গিয়ে গিয়ে কোরআন শরীফ রেখে এসে সেটাকে হচ্ছে বিতর্কিত করা হচ্ছে যে কারা করছে। হিন্দু মুসলমান একটা দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে কারা? যেখানে হচ্ছে হিন্দুদের মন্দির পাহারা দিচ্ছে হচ্ছে মুসলমানরা, সেখানে তারা ফজরের নামাজ আদায় করছে ওখানে বসে, এটা কারা করতে চাচ্ছে? আওয়ামী লীগ সরকারের আমলে দেখবেন যে বারবার এই দাঙ্গা বাঁধানোর চেষ্টা করা হয়েছে, খুব বড়ভাবে করা হয়েছে, পরিকল্পিতভাবে করা হয়েছে যে একই সাথে বিভিন্ন মণ্ডপে হচ্ছে কোরআন শরীফ পাওয়া যাচ্ছে। এগুলো কারা করতে চায়? যারা হচ্ছে সরকার ছিল তখনও চেষ্টা করেছে যে দেখো আমাদের বিরোধী পক্ষ যারা, তারা আমাদের দেশটাকে অস্থিতিশীল করতে চায়, সবাই জামাত শিবির। আপনারা দেখবেন যে বিভিন্ন জায়গায় স্টুডেন্ট ধরা হচ্ছে, কেউ একজন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কোনো একটা কথা বলেছে, সে জামাত শিবির। যে হচ্ছে সরকারের বিরুদ্ধে কথা বলছে সে দেশদ্রোহী। অথচ আমাদের দেশের যে সরকারে যারা আছে ঊর্ধ্বতন, মানে হচ্ছে যারা হচ্ছে সিনিয়র যারা রাজনীতিবিদ, তারা এখনো পর্যন্ত এই জিনিসটাই বোঝে না যে রাষ্ট্র আর সরকার পুরোপুরি আলাদা একটা বিষয়। রাজাকার তকমা তো দেওয়া হচ্ছে, এটা তো আন্দোলনকারীদের দেওয়া হয়েছে। এর আগে থেকে যে জামাত শিবির বলে যত হচ্ছে নির্যাতন করা হয়েছে, এগুলোকে বৈধতা দেওয়া হয়েছে জামাত শিবির বলে। যেখানে জামাত তখনও পর্যন্ত নিষিদ্ধ ছিল না, তখন থেকেই জামাত শিবির বলে বলে তাদেরকে হচ্ছে এই যে তাদের মারা হচ্ছে, হল থেকে বের করে দেওয়া হচ্ছে। দেখেন আবরার ফাহাদের যে হচ্ছে হত্যাকাণ্ডটা, এটা তো দেখেছেন পুরো বাংলাদেশে সারা জেগেছে। এটা হচ্ছে কখন করা হয়েছে? যে ভারত সরকার যে হচ্ছে অনৈতিকভাবে বাংলাদেশ থেকে যে হচ্ছে সুবিধাটা আদায় করছিল আওয়ামী লীগ সরকার থেকে, বাংলাদেশ থেকে আমি বলবো না, আওয়ামী লীগ সরকার থেকে, সেটার বিরুদ্ধে যখন প্রতিবাদ করেছে তখন আবরার ফাহাদকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। যেটা আসলে আপনি কোথাও দেখবেন না যে পিটিয়ে হত্যা করা, গুলি করে হত্যা করার পিটিয়ে হত্যা করার ভিতরে অনেক পার্থক্য। আমি একটা বুলেট দিয়ে একজনকে হত্যা করে দিলাম, সেই যতটা ব্যথা পাবে, আমি আবরার ফাহাদের যে হচ্ছে হত্যাকাণ্ডের যে বর্ণনা, ওটা পড়লে আপনি নিজে চোখের পানি ধরে রাখতে পারবেন না যে কত ঘন্টা ধরে তাকে পিটানো হয়েছে। কেন পিটানো হয়েছে? আওয়ামী লীগ সরকারের হচ্ছে স্বার্থের বিরুদ্ধে সে কথা বলেছে, অথচ তাকে বলা হচ্ছে সে দেশদ্রোহী, সে জামাত শিবির। আওয়ামী লীগ সরকার একটা রাষ্ট্রের একটা অঙ্গ সংগঠন, পুরো রাষ্ট্র না। রাষ্ট্র হচ্ছে জনগণের, রাষ্ট্রকে চালানোর জন্য জনগণ থেকে নির্বাচিত সরকার যায় প্রতিনিধি হিসাবে। অথচ বাংলাদেশে এই যে হচ্ছে 14 সালের পরে এই যে 9-এ নির্বাচিত হয়ে যে আসলো আওয়ামী লীগ সরকার, 14 সালে নির্বাচন হয়েছে আওয়ামী লীগ সরকারের আমলে, মানে তাদের নিজেদের দায়িত্বে হচ্ছে নির্বাচন হয়েছে, অথচ সাংবিধানিকভাবে নির্বাচন হওয়ার কথা তত্ত্বাবধায়ক সরকারের হাতে হচ্ছে নির্বাচন হওয়ার কথা, সেটা কিন্তু আমরা দেখিনি কখনো আওয়ামী লীগ সরকারের আমলে থাকতে। তারা দেখেছে, তারা হচ্ছে নিজেদের থেকে মানে নির্বাচন দিয়েছে, আমি সরকার আমি নির্বাচন দিচ্ছি, তারা ভোট কাটছে। আমরা ভিডিওগুলো দেখেছি যে হচ্ছে একটা হচ্ছে কাউন্টারের ভিতরে বসে বসে ভোট কাটছে, না হচ্ছে প্রিজাইডিং অফিসার যারা আছে তারা কিছু বলছে, না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিছু বলছে, ওখানে কারা ভোট কাটছে। একসাথে দেখেছি যে হচ্ছে 42 সেকেন্ডে 53টা ভোট কেটে ফেলেছে। এই ভিডিও তো আপনারা সবাই দেখেছেন, আশা করি দেখেছেন, আমরা তো এগুলোই দেখছি। কারণ আমি আমার জন্মের পর থেকে নির্বাচন
নির্বাচন দেখি নাই। আমি যখন নির্বাচন দেখেছি তখন আমি স্লোগানের মানে বুঝি না। আমি সকালবেলা হচ্ছে নৌকা নৌকা বলেছি, বিকালবেলা ধানের শীষ বলেছি, আমার বাড়ির পাশ দিয়ে মিছিল গিয়েছে। অথচ আমি যে ভোটটা দিব, আমি ভোট দিতে পারিনি এখনো। আমার 18 বছর হয়েছে, 18 সালে, আজকে 24 সাল চলে, 6 বছর আমি কোনো ভোট দিতে পারিনি। এর ভিতরে তো নির্বাচন হয়েছে, আমি ভোট দিতে পারিনি। এই অধিকারটা নিয়েছে কারা? আজকে তারাই দেখাতে চাচ্ছে যে দেখো দেশে হচ্ছে হিন্দুদের উপরে নির্যাতন হচ্ছে, আমি হচ্ছে সরকার থেকে চলে আসছি, যখনই আমি হচ্ছে দায়িত্ব আমার ছেড়ে দিয়েছি তখনই হচ্ছে এখানে অরাজকতা সৃষ্টি হয়ে গিয়েছে। এটা কারা করছে? এটা তো আমরা করছি না, এতদিন পর্যন্ত আমরা করি নাই। যেখানে হচ্ছে কোরআন শরীফ রেখে আসা হয়েছে পূজা মণ্ডপে, ধরার পরে তাকে বলা হয়েছে যে সে পাগল। এগুলো কারা করেছে? আমি একটু এই প্রসঙ্গে রায়ানের কাছে যেতে চাই। সেটি হচ্ছে যে ইতিমধ্যেই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নামের যে সংগঠন, তারা কর্মসূচি দিয়েছিল এবং তাদের সাথে প্রধান উপদেষ্টা মহোদয় কিন্তু মিটিংয়ে বসছিলেন আজকে এবং তাদের কর্মসূচি স্থগিত করেছে। আজকে প্রধান উপদেষ্টা কিন্তু সেই প্রসঙ্গে বলেছেন, ধর্ম বর্ণ নির্বিশেষে এই বাংলাদেশ একসাথে সবাই গড়ব, এক বাংলাদেশ গড়ব সবাই, এবং তাদেরকে সেই আশ্বাস দিয়েছে। আমরা একটা পরিবার। তো একটা হচ্ছে আমরা সেই চিত্রটা দেখেছি যেটা আশরাফা বললেন যে একসাথে মুসলিম ধর্মীয় লোকজনই গিয়ে সেখানে মন্দিরের পাশে বসে নামাজ পড়ে পাহারা দিচ্ছিল। এখন আশ্বাস দিয়েছে প্রধান উপদেষ্টাও তাদের। সবকিছু মিলে কি এই যে ষড়যন্ত্র, এই যে ট্রাম্প কার্ড ছিল যেটি বলল যে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন, এটি কি বন্ধ হবে মনে করছো, না এটি আরও এগিয়ে যাবে? বা আমরা দেখেছি পার্শ্ববর্তী দেশের অনেক মিডিয়াও এটি নিয়ে অনেক আওয়াজ তুলেছিল মাঝখানে। আচ্ছা দেখুন, প্রথম দিন থেকে আমাদের আন্দোলনের প্রথম দিক থেকেই ষড়যন্ত্র তো কম হয়নি। দেখা যাচ্ছে এরকম যে একটা মানুষ দাঁড়িয়েছে, একটা পুলিশ গুলি চালিয়েছে, কিন্তু ভিডিওটাকে এমনভাবে কাট করে সেটাকে প্রচারণা করা হয়েছে যে আন্দোলনকারীরাই গুলি চালিয়েছে। আবার নানামুখী ষড়যন্ত্র, আপনারা যে দৃষ্টির কথা উল্লেখ করেন সেই দৃষ্টি নানাভাবে সবসময় ষড়যন্ত্রে লিপ্ত ছিল। তো এইভাবে নানা ষড়যন্ত্র উপেক্ষা করে, নানা ষড়যন্ত্রকে আসলে মোকাবেলা করে আমরা ছাত্র সমাজ এবং তার সাথে আপামর জনসাধারণ, কারণ এই ছাত্র সমাজের দাবির সাথে বাংলাদেশের আপামর জনসাধারণ কিন্তু একটা সাপোর্ট সবসময় ছিল। সো আমি মনে করি নিশ্চয়ই কোনো দেশ এককভাবে আমাদেরকে সেই ষড়যন্ত্র না, কোনো দেশের কোনো দল বা ক্ষমতাসীনরা হতে পারে, আমরা একদম ওই দেশের সকল জনগণ না আমরা বাংলাদেশের বিরুদ্ধে সেটি আমরা ওই দেশেরই আবার কোনো এক মুখ্যমন্ত্রীকে বলতে শুনেছি যে যখন বাংলাদেশের জনগণ যদি আমার দরজায় কড়া নাড়ে তাহলে আমি তাদেরকে আশ্রয় দিতে রাজি আছি। তার মানে ওই দেশের সবাই মানুষ, হ্যাঁ, নিপীড়িত মানুষকে আশ্রয় দেওয়ার জন্য তারা প্রস্তুত আছে। তার মানে ওই দেশের সবাইকে আমরা দোষারোপ কোটা আন্দোলনের পক্ষে, ছাত্র জনতার পক্ষে তারা নেমেছে, মিছিল করেছে, আমাদের দাবির সপক্ষে তারা আওয়াজ তুলেছে। সো কোনোভাবেই আমরা বলতে পারি না ওই দেশের সকলে, কিন্তু একটা গোষ্ঠী আছে যারা 15 বছর ধরে একটা ফ্যাসিস্ট সরকারকে ধরে রাখার জন্য সব রকম নিকৃষ্ট ধরনের ষড়যন্ত্র তারা চালিয়েছে। আমরা এটা প্রকাশ্যে সবাই আমরা জানি। আচ্ছা, যে কথাটা আমরা বলতেছিলাম যে আসলে অবশ্যই যে ষড়যন্ত্র চলতেছিল সেই ষড়যন্ত্র যেভাবে আমরা পূর্বে মোকাবেলা করেছি সামনেও আমরা মোকাবেলা করবো, কারণ যে সরকারটি গঠিত হয়েছে সেই সরকারটি হলো ছাত্র জনতার সরকার, ছাত্র নাগরিকের গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকার। সো এই সরকার সকলের যৌক্তিক দাবি শুনবে। হিন্দু সংখ্যালঘু যারা সংখ্যালঘুরা যে দাবিগুলো জানিয়েছে আমরাও দেখি সে দাবিগুলো যৌক্তিক। তারা বিচারের দাবি জানিয়েছে কিংবা তারা আইন প্রণয়নের কথা বলেছে, দাবিগুলো যৌক্তিক। কারণ নানা সময় আমরা দেখেছি তাদেরকে ব্যবহার করে একটি ট্রাম্প কার্ড খেলার চেষ্টা করা হয়। সব সময় বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবসময় ওই দ্বিজাতি যে তত্ত্বটা ছিল সেটাকে ব্যবহার করে রাজনৈতিক এবং ধর্মীয় বিভাজন সৃষ্টি করা হয়েছে সবসময়। সো তারা যে দাবিগুলো জানিয়েছে সেগুলো যৌক্তিক, আর আমরা আমাদের যে ছাত্র জনতার সরকার সেই দাবিগুলোকে মেনে নিয়েছে। তাই আমি মনে করি এই মুহূর্তে তাদের যে আন্দোলন কিংবা তাদের যে অবস্থান সেটা থেমে যাবে, কিন্তু তারপরেও কিছু মানুষ থাকবে যারা আমরা আগেই বলেছি যে তাদের উপরে অর্থায়ন করা হচ্ছে, মুসলিমকে হিন্দু বানিয়ে কিংবা হিন্দুর মাধ্যমেই হামলা চালানো হচ্ছে কিংবা আওয়ামী লীগ দ্বারা হামলা চালানো হচ্ছে। এই যে পরিকল্পিত ব্যাপারগুলো ঘটানো হচ্ছে এগুলো তো থেকে যাবে। ষড়যন্ত্র করে সবসময় মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করবে, কিন্তু আমরা ছাত্র জনতা তাদেরকে ওইভাবেই শান্তিপূর্ণভাবে প্রতিহত করবেন। অনেক ধন্যবাদ। নিশ্চয়ই এই অভিযাত্রার আমরা দেখেছি যে রাষ্ট্র সংস্কারের পদক্ষেপ হিসেবে ইতিমধ্যেই অভিযুক্ত অনেককে সরিয়ে দেওয়া হয়েছে, ইতিমধ্যেই সাবেক প্রধানমন্ত্রী সহ অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে, ইতিমধ্যেই আমরা দেখেছি যে একাধিক সাবেক মন্ত্রী আটক হয়েছে। সেই বিষয়গুলো নিয়ে আমরা ফিরবো, তবে একটা বিরতির পরে থাকি ভাই। প্রিয় দর্শক, মাই টিভি সংলাপের এ পর্যায়ে আর একটা বিরতিতে যাচ্ছি। বিরতির পরে আবারও সঙ্গে চাই আপনাদের। আরও একবার স্বাগত জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, আমরা শুনছিলাম রাষ্ট্র সংস্কার নিয়ে কথা, আমাদের যে ত্যাগের মাধ্যমে যে অসংখ্য শহীদের রক্তের মাধ্যমে যে
অসংখ্য আহত হওয়া, অসংখ্য ভাই বোন ছাত্র জনতার ত্যাগের মাধ্যমে যে বাংলাদেশ আমরা এখন পেয়েছি, সেই বাংলাদেশকে, সেই রাষ্ট্রকে কিভাবে গড়ব, সেই রাষ্ট্রের যারা এই পর্যন্ত নিয়ে এসছে সেরকম এখানে 3 জন রয়েছেন এই প্রজন্মের 2 শিক্ষার্থী যারা নেতৃত্ব দিয়েছিল ছাত্র জনতার গণ অভ্যুত্থানে, এবং রয়েছেন রাজনীতিবিদ, ছাত্র আন্দোলনের আরেকজন পরিচিত মুখ জোনায়েদ সাকি। আমরা ফিরছি এবার জোনায়েদ সাকি আপনার কাছে। আমি বিরতির আগে আমরা জানতে চেয়েছিলাম যে আজকের যে 4 দফা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, তার মধ্যে একটা ছিল ছাত্র জনতা হত্যাকারী ব্যক্তি ও দলকে বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা। এই বিষয়টি আপনি তাদের এই দাবির বিষয়টি কিভাবে দেখছেন? ধন্যবাদ। দেখুন, আমরাও গতকালকে প্রধান উপদেষ্টার সাথে আমাদের একটা বৈঠক ছিল, বিভিন্ন রাজনৈতিক দলের সাথেই ওনারা বসছেন এবং সেখানে কিছু প্রসঙ্গ আলোচিত হয়েছে। আমরা ইমিডিয়েট কতগুলো কাজের প্রশ্ন তুলেছি এবং তার মধ্যে তো একটা তো হচ্ছে জনশৃঙ্খলা প্রতিষ্ঠা করা, যে ষড়যন্ত্র চলছে পতিত শক্তির, এবং সেটা তো প্রশাসনের মধ্যেও কাজ করতে পারে, কারণ পুরো প্রশাসন দল মানে পুরো রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে আমি বারবার এটা বলতাম যে তারা পকেটে ঢুকিয়ে শাসন করেছে। তো এইটা যেভাবে তারা পদে 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 তাদের লোকজন বসিয়েছে, অনেকেই তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এইসব স্যাবোটাজ ধর্মী কাজের সাথে হয়তো যুক্ত হচ্ছেন। সেইটা নানাভাবেই এখন এটাকে মোকাবেলা করতে হবে এবং সেই ক্ষেত্রে এই অন্তর্বর্তী সরকার তারা যাতে দ্রুত পদক্ষেপ নেয়, এবং এই দাবিটা ওনারা করেছেন যারা পদবঞ্চিত হয়েছেন কিংবা যাদেরকে নানাভাবেই দলীয় অনুগত না হওয়ার ফলে দাবিয়ে রাখা হয়েছে যোগ্য মানুষজন, তাদেরকে অবশ্যই দায়িত্বের মধ্যে আনতে হবে। এইটা দ্রুততম সময়ের মধ্যেই এই পুনর্গঠনটা দরকার, কারণ এটা হচ্ছে আশু সংস্কার, কারণ আমাদের এই অভ্যুত্থানকে যদি আমরা রক্ষা করতে চাই। দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে আমাদের দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, এবং এইটা আমাদের যে সন্তানদের হত্যা করা হলো, এরকম গণহত্যা করা হলো, তার বিচারটা করতে হবে এবং সেটার বিশ্বাসযোগ্য বিচার করতে হবে। এবং এটা কেবলমাত্র ওই যারা হত্যা করেছে গুলি করে তাদেরই না, হুকুমদাতাদেরকে এটা অবশ্যই আনতে হবে। ফলে পুরো ওই বিগত প্রধানমন্ত্রী, মন্ত্রিসভা যারা যারা এটা করেছেন তাদেরকে বিচারের জবাবদিহিতার আওতায় আনতে হবে। প্রয়োজনে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসও এটা যাওয়ার প্রয়োজন আছে বলে মনে করি। সাকিব ভাই, ইতিমধ্যে আপনি দেখেছেন যে সাবেক প্রধানমন্ত্রী সহ 7 জনের বিরুদ্ধে হত্যা মামলা রেকর্ডের নির্দেশ দিয়েছে মহামান্য আদালত। তো সেইটা আমরা বিশ্বাসযোগ্যভাবে চাই, কারণ হচ্ছে যে এটা যাতে পলিটিক্যাল ডিভাইডের মধ্যে এনে এটাকে কোনোভাবে আর না করা হয় যে ও আচ্ছা রাজনৈতিক প্রতিপক্ষের প্রশ্ন। আমার এখানে আমাদের সন্তানদের হত্যা করা হয়েছে। এরপরে ধরুন ন্যায় বিচারের আরও একটা গুরুত্বপূর্ণ দিক, যে বিগত 15 বছর ধরে যে গুম খুন লুট তরাজ টাকা পাচার অনেকগুলো প্রসঙ্গ আছে, সেই জায়গায় আমাদেরকে ওইগুলো বিচারের আওতায় আনতে হবে যাতে করে জবাবদিহিতা প্রতিষ্ঠা করা যায়, বিশেষ তো আমাদের একটা ন্যায় বিচার প্রতিষ্ঠার জায়গা থেকে। ইকোনমিক চ্যালেঞ্জ একটা বড় চ্যালেঞ্জ, কারণ যেভাবে লুটতরাজ চলেছে তাতে পুরো আমাদের রিজার্ভ, আমাদের ইভেন গত 1 মাস ধরে যে পরিস্থিতি সরকার তৈরি করেছিল তাতে আমাদের প্রোডাকশন ক্ষতিগ্রস্ত হয়েছে, শিপমেন্ট বিশেষত এক্সপোর্ট সেক্টরের ক্ষেত্রে উৎপাদনও ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আবার শিপমেন্টের জায়গাতে সমস্যা হচ্ছে। ফলে এগুলো দ্রুত দেখা দরকার। দ্রব্যমূল্য অনেক বেড়ে গেছে, এগুলো মনোযোগের বিষয়। আমাদের দেশের সাধারণ শ্রমিক, কৃষক, সাধারণ মানুষ তাদের যে মানে যে আয়ের সাথে ব্যয়ের অসঙ্গতি, সেটার জায়গাতে দ্রুত অনেকগুলো বিষয়ে পদক্ষেপ নেওয়ার ব্যাপার আছে। এগুলো খুব আশু কাজের জায়গা। এবং তারপরে তো রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের প্রশ্ন, রাজনৈতিক প্রক্রিয়া শুরু, কিভাবে একটা এই সংস্কার কাজ এগোবে, কিভাবে একটা পর্যায়ে নির্বাচনের পরিবেশ সৃষ্টি হবে এবং ইত্যাদি। আমি ওটাতে পরে আসছি। এই প্রশ্নগুলো নিয়ে নিশ্চয়ই রাজনৈতিক দলগুলোর সাথে, ছাত্রদের সাথে, স্টেক হোল্ডার, শ্রেণী পেশার সকলের সাথে আলাপ আলোচনার মধ্য দিয়ে অগ্রসর হবে। কিন্তু স্পিরিটটা কি সেইটা আমাদের এই সরকার যেমন উপলব্ধি করছে নিশ্চয়ই, এবং জনগণের মধ্যে আছে যে ছাত্ররা বৈষম্য বিরোধিতা করেছে, তার মানে রাষ্ট্রের গতিমুখ তারা ঠিক করছে যে আগামী রাষ্ট্রটা বৈষম্য বিরোধী হবে। ছাত্ররা স্বাধীনতার কথা বলছে, তার মানে আগামী রাষ্ট্রটা স্বাধীনতার যে মর্যাদা, রাষ্ট্রের স্বাধীনতার যে মর্যাদা, দেশের যে মর্যাদা, নাগরিকের স্বাধীনতার যে মর্যাদা, এগুলোকে বজায় রাখবে। এবং কোনো একটি বিশেষ দেশের তার স্বার্থ রক্ষার জন্য কোনো একটি দলকে বিনা ভোটে ক্ষমতায় দিনের পর দিন রাখার যে মানে দখলদারিত্ব, এটা বাংলাদেশের জনগণ গ্রহণ করে না। ফলে প্রত্যেক আমাদের রাষ্ট্র, সেটা প্রতিবেশী হোক, সেটা পৃথিবীর প্রত্যেক রাষ্ট্রই হোক, আমরা সবাইকে বলবো যে আমরা আমাদের দেশের রাজনীতি নিয়ন্ত্রণ করতে চাই, আমাদের দেশের জনগণ আমাদের রাজনীতি নির্ধারণ করবে এবং সেটাই আমাদের স্বাধীনতার প্রশ্ন। আমরা নিশ্চয়ই সকল দেশের সাথেই আমাদের দেশের স্বার্থের ভিত্তিতে
কিভাবে একটা সুসম্পর্ক তৈরি করা যায় সেদিকে আমরা যাব। বিশেষভাবে ভারতের প্রসঙ্গটা বাংলাদেশে আলোচিত হয়। ভারতে আমরা দেখেছি ভারতের জনগণের একটা উল্লেখযোগ্য অংশ এই ছাত্র আন্দোলনকে সমর্থন করেছে, এখনও তারা সমর্থন করে যাচ্ছে, এই পরিবর্তনকে স্বাগত জানিয়ে যাচ্ছে। আবার আমরা দেখছি একটা অংশ এবং তাদের বিশেষভাবে এইভাবে একটা এখানে যে একদিকে সরকারকে যেমন তারা ক্ষমতায় রাখতে নানানভাবে সাহায্য করেছেন এবং এখনও দেখা যাচ্ছে আন্দোলনকে নস্যাৎ করার জন্য তাদের এমনকি মিডিয়ার মধ্যে আমরা যে ধরনের প্রচারণা দেখছি, আমরা মনে করি যে মানে এইগুলোর সম্পর্কে তাদের উপলব্ধি হবে, বোধোদয় হবে যে এইটা একটা ছাত্র জনতার গণ অভ্যুত্থান, একটা পুরো জনগোষ্ঠীর তরুণরা মানে যাকে বলে যে মাটি ফুঁড়ে জেগে ওঠার মতো একটা অগ্নিগর্ভ অবস্থায় এসছে। এইটাকে আপনারা এই সন্ত্রাসী মানে নানান ধরনের আক্রমণ এগুলো দিয়ে আপনারা লেবেলাইজ করে এটাকে ট্যাগ করে এটা পারবেন না। বরং আজকে যে বাংলাদেশে একটা রাজনৈতিক ফায়দা তোলার জন্য এইখানে আমাদের ধর্মীয় পরিচয়ে বিভিন্ন গোষ্ঠী যাদেরকে সংখ্যালঘু বলা হচ্ছে, আমি নিজে সংখ্যালঘু শব্দটার সাথে কখনোই মানে স্বস্তি বোধ করি না। বাংলাদেশে সবাই বাংলাদেশের নাগরিক, কিন্তু বাস্তবতা এই যে সংখ্যার তারতম্য আছে এবং সেইখানে যারা ধর্মীয় পরিচয়ের দিক থেকে সংখ্যায় কম তাদের উপরে যে তাদের যে নিরাপত্তাহীনতার প্রশ্ন, তাদের নিজেদের যে মর্যাদার প্রশ্ন, তাদের ব্যবসা, আর্থিক জীবন সব কিছুই এই দেশে আক্রমণ করা হয়েছে। এবং আমি নিজে রংপুরের একটা অভিজ্ঞতা বলি, একজন ওইখানে যিনি আক্রান্ত বাড়ি আমাকে বলেছিলেন যে আমরা ভেবেছিলাম যে আমাদের একটু মারধর করবে, আমাদের কিছু মালামাল নিয়ে যাবে ইত্যাদি, অর্থাৎ কিছুটা আক্রমণ তারা নিজেদের এটা স্বাভাবিক ধরে নিচ্ছেন। আমি লজ্জায় আমার মনে হয়েছে যে এই বাংলাদেশে এই পরিস্থিতি একজন নাগরিক তিনি এটা কিভাবে মনে করবেন যে তার উপর কিছুটা নির্যাতন হবে এবং এটা খুব স্বাভাবিক ব্যাপার। তো এইটা মানে আমাদের ছাত্ররা আমাদের ডিরেকশন ঠিক করে দিয়েছে যে এই দেশে কিভাবে চলবে এবং এই দেশের সকল নাগরিকের মর্যাদার জায়গাটা করতে হবে এবং ওই ডিরেকশনেই আগামী দিনের পথটা চলবে। এখন মানে রাজনৈতিকভাবে বিচারের প্রশ্নটা গুরুত্বপূর্ণ, দল হিসেবে বিচারের প্রশ্নটি যদি দাবি আকারে ছাত্ররা সামনে নিয়ে আসে সেটাও নিশ্চয়ই কিভাবে বিবেচনা হবে। আমাকে যদি 2 মিনিট সময় দেন, কেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দলের বিষয়টা আনলো সেটির জন্য আমরা এক সমন্বয়কারী আশরাফা খাতুনের কাছে একটু ঘুরে আসতে চাই, যদি খুব অল্প কথায় যে দলটাকে কেন আমরা বিচারেরা আনতে চাচ্ছি। আচ্ছা, আমি একটা কথা দিয়ে এটাকে বলে দিতে চাই যে কেন। আপনারা যদি আন্দোলনটা দেখে থাকেন প্রথম থেকে শিক্ষার্থীদের যে আন্দোলন, সেখানে কিন্তু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব কি বলেছিলেন, ছাত্রদের দমন করার জন্য ছাত্রলীগই যথেষ্ট আন্দোলনকারীদের। তো এই কথাটা বলার পরে, এই যে বিবৃতিটা দেওয়ার পরে আসলে বলার অপেক্ষা রাখে না যে কেন দলটাকে আমার সামনে দাঁড় করাতে হবে বিচারের। আপনি দেখেন যে স্বরাষ্ট্রমন্ত্রীকে একটা ভিডিও দেখাচ্ছিলেন একজন পুলিশ, এই তো 2-1 দিনেরই ঘটনা, একটা ভিডিও আপনি দেখেছেন কিনা, যে পুলিশ বলছে, ভিডিওটা দেখেন স্যার, একটাকে গুলি করি একটাই মরে, বাকিগুলো মরে না, বাকিগুলো এগিয়ে আসে, আর এটাই সব থেকে বড় আতঙ্কের। আর তিনি ওখানে দাঁড়িয়ে ব্যাখ্যা শুনছেন যে কেন আন্দোলনটা এখনো চলছে, কেন পুলিশ গুলি করেও আমাদেরকে নিবৃত্ত করতে পারছে না। এত নির্লজ্জের মতো একটা দল, যে মন্ত্রী আছে, যে দেশের একজন মন্ত্রী, সে দাঁড়িয়ে ব্যাখ্যা শুনছেন পুলিশের থেকে যে কেন আন্দোলনকারীদের দমানো যাচ্ছে না। পুলিশ বলছে যে একজনকে গুলি করি একজনই মরে, বাকিরা আবার এগিয়ে আসে, এটাই সব থেকে বড় আতঙ্কের। আমি আসলে খুব বেশি কিছু বলতে চাই না, আমার এটাই মানে এই দুইটা আপনি স্টেটমেন্ট অফলাইনে তুমি আয়নাঘরের প্রসঙ্গটা তুলেছিলে। হ্যাঁ, আয়নাঘরের প্রসঙ্গটা তো তুলবো। আয়নাঘরের প্রসঙ্গ আপনারা দেখেছেন যে আয়নাঘর কিভাবে হয়েছে। 10 বছর হয়ে গিয়েছে, কারো বাবাকে ধরে নিয়ে গিয়েছে, বাচ্চা ছোট ছিল, কোলের বাচ্চা দেখে গিয়েছে, সেই বাচ্চা এখন বড় হয়ে গিয়েছে, বাচ্চা এখন বাবার চেহারাটা পর্যন্ত মনে রাখতে পারেনি, বাবার চেহারা দেখে চিনছে না, ছবিতে যে চেহারা ছিল 10 বছর পরে সেই চেহারাটা নাই, সেই জৌলুস নাই, সেই মানুষটাই পুরো পরিবর্তন হয়ে গিয়েছে। যে কাঁদতে কাঁদতে আপনি দেখেছেন যে একজন বলছে যে কাঁদতে কাঁদতে আমার গামছা ভিজে যেত। তো এই যে নির্যাতন, এটা তো মনে হয় যে হিটলারের নাৎসি যে ক্যাম্প ছিল, যে কনসেন্ট্রেশন ক্যাম্প, এটাকে হার মানিয়ে দিয়েছে। যে একটা স্বাধীন দেশে একজন নাগরিককে শুধুমাত্র ভিন্ন মতের কারণে আমি তুলে নিয়ে গিয়েছি, আয়নাঘরের মতো একটা জায়গা আমি বানিয়েছি তাদেরকে নির্যাতন করার জন্য। ইভেন এখনো এরকমও হয়েছে যে কারো এখনো হদিসই পাওয়া যায়নি। আমি আরো একটা ঘটনা বলি, পিলখানা হত্যাকাণ্ড যখন হলো, ক্ষমতায় কারা ছিল? আওয়ামী লীগই তো ছিল। পিলখানা আওয়ামী লীগ ছিল না? তো
হয়েছে, ড্রেনের মধ্যে হচ্ছে লাশ খুঁজতে হয়েছে, কয়জন মরেছে ড্রেনের মধ্যে খুঁজে খুঁজে বের করতে হয়েছে। ওবায়দুল কাদের ওখানে গিয়ে হচ্ছে তাদেরকে সান্ত্বনা দিয়েছেন, যা হয়েছে হয়েছে এরকম। হেফাজত যেটা হলো 2013 সালে, লাইট বন্ধ করে মতিঝিলের হচ্ছে সব ধরনের আলো বন্ধ করে এত মানুষকে হত্যা করা হয়েছে, কোনো হিসাব নাই। শাপলা চত্বরের যে ঘটনাটা, হেফাজতকে একদম হচ্ছে আমি মানে হচ্ছে বিনাশ করে দিব, যে হচ্ছে এটা কারা করেছে, এই যে হচ্ছে এই যে বিবৃতি দিয়েছে কারা, এই যে হচ্ছে মানুষজনকে হচ্ছে এই যে মারা, হেফাজতে ইসলাম, আচ্ছা ঠিক আছে ওদেরকে মেরে দাও, জামাত শিবির ওদেরকে মেরে দাও, ওরা জঙ্গি, এগুলো বলে যে হচ্ছে নিজের দেশের নাগরিকের উপর যে হচ্ছে হত্যাকাণ্ড চালানো হয়েছে, এগুলো কারা চালিয়েছে? আওয়ামী লীগই চালিয়েছে। তাহলে কেন আমি দলটা তুলবো না? এই প্রশ্নটা আপনার কাছেই আমার থেকে যায় যে কেন তুলবো না? জি, রায়ানের কাছে ফিরবো আমি একটু, সাকিবের কাছে ওরা শেষ করুক। আচ্ছা, এখানে আমার প্রশ্নটা হলো 15 বছর ধরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, তারা এমন ভাবে আসলে তাদের টপ টু বটম, তাদের মাথা থেকে গোড়া পুরো দলটাকে এমন ভাবে সাজিয়েছে, একটা ভালো মানুষ কখনো এই দলটা করতে পারে না, একটা সুস্থ স্বাভাবিক মস্তিষ্কের মানুষ কোনোভাবে আওয়ামী লীগ করতে পারে না। এই আওয়ামী লীগের টপ টু বটম প্রত্যেকটা মানুষ যারা এই দলের সাথে সম্পৃক্ত, তারা এই ফ্যাসিস্টের সহযোগী, এই গণহত্যার সহযোগী, তারা প্রত্যেকে সন্ত্রাসী। তাই আমার এই দলটাকে বিচারের আওতায় আনতে হবে। সাকিব ভাই, রাষ্ট্রযন্ত্র এই সবগুলো ঘটনার সাথে রাষ্ট্রের বিভিন্ন সেক্টর, বিভিন্ন ব্যক্তি জড়িত ছিল, তো এই সকলের দায়ভার আমরা দলের উপর কি দিতে পারি? দেখুন, মানে রাষ্ট্রটাকেই তো যেভাবে একটা দলীয় বিষয়ে পরিণত করা হয়েছে, প্রতিটি প্রতিষ্ঠানকে পকেটে ঢুকিয়ে নিয়ে নেওয়া হয়েছে, এবং ডিলটা এরকম ছিল যে আমরা আপনাদেরকে যা ইচ্ছা তাই করার সুযোগ দিব, আমাদেরকে কেবল ক্ষমতা রাখেন বিনা ভোটে। এবং এইভাবেই জেনারেল আজিজ তৈরি হয়েছে, বেনজির তৈরি হয়েছে, মতিউর কি বলে বেনজির আহমেদ তৈরি হয়েছে, কিংবা ওই যে মতিউর রহমান না কি যেন তৈরি হয়েছে। এই জায়গাগুলো অর্থাৎ তারা কি ধরনের সম্পদ বানিয়েছে, যা ইচ্ছা তাই করেছে, সেটা কিন্তু আমরা দেখেছি। আরো অনেক উদাহরণ দিতে পারবেন, প্রত্যেক জায়গাতেই সেরকম লোকেরা আছে। তার মানে এইটা হচ্ছে তারা যা ইচ্ছা তাই করেছে, আর তারা বিনা ভোটে সরকারকে ক্ষমতা রেখেছে। এইভাবে তারা যেভাবে প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করেছে জনগণের বিরুদ্ধে, তার যারা মানে লোকেদের, তাদের তো জবাবদিহিতার আওতায় আনতে হবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আমাদের ছাত্র জনতার আকাঙ্ক্ষাটা কি, সেটাকে অগ্রাধিকার দেওয়া দরকার। এটা আমরা শুরুর দিন থেকেই বলে আসছি। মানে আমরা প্রথম দিন 5 তারিখে বিশেষভাবে যখন আমাদের বৈঠক হচ্ছে বঙ্গভবনে, সেইখানে কিন্তু আমরা এই প্রশ্নটা তুলেছি যে এটা ছাত্র জনতার গণঅভ্যুত্থান, শিক্ষার্থীরা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, এবং তাদের আকাঙ্ক্ষার জায়গাগুলোকে অগ্রাধিকার দেওয়া দরকার। আমরা কেবলমাত্র নীতিগত আলোচনার জায়গাগুলোকে এখন করতে পারি, যে আমরা বাংলাদেশে কতগুলো নীতিগত জায়গা ধারাবাহিকভাবে আলোচনা করেছিলাম। মানে ফ্যাসিবাদ বিরোধিতা আমরা যখন করেছি তখন কতগুলো জিনিস বলেছিলাম, যে এই যে ইতিহাসের দখলদারিত্ব, ইতিহাসকে দখলদারিত্ব করে ফেলা হচ্ছে, একটা ব্যক্তিগত এক ব্যক্তি অথবা একটা পরিবারের জায়গায় এনে সমস্ত কিছু নিয়ে আসা হয়েছে। এইটা আমরা বিরোধিতা করেছি। নিঃসন্দেহে মানে যার যার অবদান আছে সেটা স্বীকার করা, বিষয়টি নিয়ে মানে কারো অবদানই খাটো করা উচিত না। কারণ এই বাংলাদেশ করতে চাই ভাই একটু একটা মিনিট, সেটা হচ্ছে এই যে ভাই যে কথাটা বললেন, ওটা শুনে আসলে আমার মনে হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরিতে 72 থেকে 75 সালে যে পত্রিকা, এগুলো পড়তে দেওয়া হয় না। আপনি মানে যেই কথাটা বললেন যে ব্যক্তিকেন্দ্রিক হচ্ছে যে রাজনীতিটা প্রতিষ্ঠা হয়েছিল, ইতিহাস প্রতিষ্ঠা হয়েছিল, ইতিহাস প্রতিষ্ঠার জিনিস না, যে ঘটনাগুলো হয়েছে সেগুলো আপনার লিপিবদ্ধ করতে হবে, সেটা ভালো হোক, আপনার পক্ষে যাক, আপনার বিপক্ষে যাক। ইতিহাসের একটা নির্দিষ্ট বয়ানকে চাপিয়ে দেওয়া হচ্ছে, ইতিহাস চর্চা করতে দেওয়া হচ্ছে না। এখন আমরা মনে করি নীতিগত জায়গা থেকে বাংলাদেশ আজকে যেমন একটা নতুনভাবে তার যাত্রা শুরু করছে, কিন্তু এই যাত্রাটা আমি কিন্তু দেখি যে 71 সালে মানুষের যে স্বপ্নটা তৈরি হয়েছিল, তার ধারাবাহিকতাতে আমাদের তরুণরা ধরেছে। ওই যে সুযোগের সমতা, দেখুন আজকে বৈষম্যহীনতার আওয়াজ দিয়েছে। ওই যে মর্যাদার প্রশ্ন, যখন ছাত্রদের মর্যাদা আঘাত করা হলো, তখন কিন্তু ছাত্ররা মানে প্রত্যাখ্যান করলো। একটা মুক্তিযোদ্ধাদের সন্তানদের কেবল না, তাদের নাতিপুতি মানে পরবর্তী প্রজন্মের একই সমান কোটা পাওয়াটা কি ন্যায্য কিনা, ছাত্ররা এই প্রশ্নটা তুলছে। সেইখানে বলা হচ্ছে মুক্তিযোদ্ধাদের সন্তানদের দিব না তো কি রাজাকারের নাতিপুতিদের দিব? কথাটার অর্থ কি দাঁড়ায়? মুক্তিযোদ্ধাদের সন্তানদের বাইরে যারাই আছে সবই রাজাকার। সুতরাং ছাত্ররা স্লোগান তুলেছে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, মানে সরকারকে তারা অভিযুক্ত করছে, নিজেরা অপমানিত বোধ করছে যে রাজাকার একটা যে এই রাষ্ট্র কিংবা স্বাধীনতার বিরুদ্ধে দাঁড়িয়েছিল, তাদের সাথে আমাদের তুলনা করা হচ্ছে, এইটা তাদেরকে জাগিয়ে তুলেছিল। সেখানে উল্টো সরকার তাদের বিরুদ্ধে লেলিয়ে দিল ছাত্রলীগ,
তাদেরকে নির্লজ্জ বলছে ইত্যাদি ইত্যাদি। জি, সুতরাং আমি শেষ করি, এগুলো কনসেপচুয়াল মনে হলেও আপনি পুরো জিনিসটার যদি মানে উপলব্ধি না করি আমরা কিন্তু ডিরেকশন ঠিক করতে পারবো না। এইখানে এই স্বাধীনতার যে সুযোগের সমতা, যে মানে কি বলে যে মর্যাদার প্রশ্ন, যে ন্যায় বিচারের প্রশ্ন, আজকে ছাত্রদের পুরো আন্দোলনের ভিত্তিটা আমি একই ভাষায় দেখি। বৈষম্য বিরোধিতা, স্বাধীনতা, ভুয়া ভুয়া মানে যে কোনো তৎপরতাকে ওরা, এই অন্যায় তৎপরতাকে তারা নাকচ করে দিচ্ছে। এই স্লোগানগুলো বলে দেয় এই আন্দোলনের চৈতন্যটা কি। এবং এই স্লোগানগুলোকে যদি আমরা দেখি তাহলে আমাদের ওইটাও মনে রাখতে হবে যে আমরা আমাদের দেশের যে ধারাবাহিকতা, সেইখানে আমরা আমাদের দেশের বিভিন্ন ঐতিহাসিক পর্বে যারা যে অবদান রেখেছেন আমাদের প্রত্যেকের সেই মর্যাদা আমরা দেব। যাদের যা সমালোচনা করা, যাদের যে অন্যায় কাজ, ওই যে মানে ধরুন আমি সরাসরি বলি, শেখ মুজিবুর রহমান, তিনি 1971 সালে বাংলাদেশের প্রধান জাতীয় নেতা হয়েছিলেন। তাকে এই দেশের উল্লেখযোগ্য মানুষ বঙ্গবন্ধু উপাধি দিয়েছিল। এই সত্য তো আপনি ফেলে দিতে পারবেন না। আবার তারই নেতৃত্বে 72 থেকে 75 একদলীয় শাসন, রাজনৈতিক কর্মীদের হত্যা, দুর্ভিক্ষ, মানে ভয়ঙ্কর ভাবে যে একটা ঘটেছে, তার দায়িত্ব তাকে নিতে হবে। সেটা নিয়ে মানুষের যে সমালোচনা, ওইটাও তো ইতিহাসের অংশ। তাহলে দুটো বিষয়ে আমি বলছি যে প্রত্যেকটা জায়গাতেই আপনি একটা ইতিহাস বলবেন, বাকিটা চেপে রাখতে চাইবেন, এইভাবে কোনো রাষ্ট্র আগায় না। বাংলাদেশ রাষ্ট্রের পরিগঠনের সমস্ত সমস্যা 72 সালে সংবিধান প্রণয়নের সংকটের সাথে যুক্ত আছে। ওইখানে এরকম একটি স্বৈরাচারী ক্ষমতা কাঠামো 72 সালে তৈরি হয়েছিল, যেখানে সমস্ত ক্ষমতা এক ব্যক্তির হাতে দেওয়া হয়েছিল। এইটার পর্যালোচনা ছাড়া আমরা সামনের দিনে এগোবো কিভাবে? আমরা কিভাবে একটা নতুন গণতান্ত্রিক সংবিধান করব যদি আমরা ওই পর্যালোচনা ঠিকমতো করতে না পারি? তাহলে রাষ্ট্র কোন গতিমুখে যাবে, ছাত্ররা আমি মনে করি ওই রাইট ডিরেকশনটা হাজির করছে, যে সকলের প্রতি মর্যাদা থাকতে হবে। আমরা একই সাথে পলিটি নির্মাণ করতে চাই, রাষ্ট্র ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা যেটা মানে গণতান্ত্রিকভাবে চলবে। ফ্যাসিস্টরা যেভাবে বিভাজন করে সেই বিভাজনের প্রক্রিয়ায় চলবে না। এই নীতিগত জায়গাগুলো আমাদের আছে। এখন এইটার ভিত্তিতে ছাত্ররা যেভাবে আকাঙ্ক্ষা করছে, রাজনৈতিক মানে যে পর্যালোচনা হবে, এই প্রক্রিয়ায় হয়তো মানে আমরা আশা করি এই দাবিগুলোকে এবং সমস্ত প্রশ্নগুলোকে আমরা মোকাবেলা করতে পারি। আমি আবারও আশরাফা তোমার কাছে আসি। সেটি হচ্ছে যে ইতিমধ্যেই তোমাদের যে দাবি, যে যারা অন্যায় করেছে কিংবা যারা অভিযুক্ত সরিয়ে দিয়ে যারা বঞ্চিত তাদেরকে আনার, ইতিমধ্যে প্রক্রিয়ায় আমরা দেখেছি যে ইতিমধ্যেই রংপুরের যে পুলিশ কমিশনার এবং ডিআইজি তাদেরকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে আবু সাঈদ হত্যাকাণ্ডের ঘটনার জের ধরে। এছাড়া পুলিশের মধ্যে আরও অনেককে সরিয়ে দেওয়া হয়েছে। আমরা দেখেছি যে প্রশাসনেরও অনেক যারা ডিএস কিংবা অন্য লেভেলের তাদের একদম হিরিক, একদম পদত্যাগের হিরিক পড়েছে, কেউ কেউ বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। এই জায়গাটি তোমাদের পর্যবেক্ষণ কি আসলে? এই যে এটি কি সঠিকভাবে মনে করছো যে যথাযথভাবে হচ্ছে বা হবে? তোমাদের এখানে কি মনিটরিং আছে? আসলে মানে আওয়ামী লীগ সরকার 15 বছর ধরে ক্ষমতায় থেকে একদম কেরানি থেকে শুরু করে উচ্চ পর্যায়ের হচ্ছে একদম সচিব পর্যন্ত সবাইকে এতটাই হচ্ছে আত্মীয়করণ করে ফেলেছে, আসলে এখন খুঁজে বের করাই কঠিন যে হচ্ছে এতদিন পর্যন্ত যাদের সহযোগিতায় আওয়ামী লীগ সরকার টিকে থেকেছে তাদের মধ্যে ওইভাবে এখন ম্যাগনিফাইং গ্লাস দিয়ে খুঁজতে হচ্ছে যে আসলে সৎ কারা। তো এতদিন পর্যন্ত হচ্ছে আমরা দেখেছি যারা বিভিন্ন হচ্ছে দাবিতে শিক্ষার্থীদের সাথে থেকেছে বা হচ্ছে দেশের জনগণের সাথে থেকেছে, আমরা চেষ্টা করছি তাদেরকে খুঁজে বের করার। কারণ যারা হচ্ছে 15 বছর ধরে একটা সরকারকে টিকিয়ে রেখেছে, তারা পরবর্তীতে যে আবার একটা হচ্ছে ফ্যাসিস্ট সরকার হচ্ছে সাহায্য করবে না তাদেরকে, তার নিশ্চয়তা কোথায়? তো আমরা চেষ্টা করছি। আমরা তো আসলে আমরা স্টুডেন্ট, আমাদের এতদিন পর্যন্ত আমাদের জায়গা ছিল শুধু পড়ার টেবিল, ডিপার্টমেন্টে হচ্ছে ক্লাস, টিউশন, এই পর্যন্তই। তো এখন যেহেতু আমাদের নতুন করে আবার রাজনৈতিক পাঠটা আমাদের নিতে হচ্ছে একদম ভিতর থেকে, তো আমরা চেষ্টা করছি আমাদের জায়গা থেকে খুঁজে বের করার। আর বাকিটা আসলে প্রশাসনের যারা আছে তাদের কাছ থেকেও আমরা একটু সততা চাই যে আপনারা একটু নাগরিকের কথা ভাবুন, একটু জনতার কথা ভাবুন, আপনারা যাদের সেবক আপনারা তাদের কথা ভাবুন। আমরা চাচ্ছি যে আপনারা শোষক হয়ে না যান, আবার আপনারা আমাদের জনগণের আপনাদের সেবা করার জন্যই আপনাদের নিয়োগ দেওয়া হয়, আপনারা জনগণের সেবাটা করুন, শোষণ না করুন। আমি একটু অন্য প্রসঙ্গে যেতে চাই, সেটি হচ্ছে যে 15 তারিখ শোক দিবস, ইতিমধ্যেই সেটি ছুটি বাতিল করা হয়েছে, কিন্তু 15 তারিখকে ঘিরে আমরা দেখেছি যে আওয়ামী লীগ প্রধানের দেশের বাহির থেকে তিনি অডিও বার্তা দিয়েছে এবং তাকে কেন্দ্র করে আমরা বিভিন্ন 2-1টি জায়গায় দেশের আওয়ামী লীগের নেতাকর্মীদের আমরা বিক্ষোভ সমাবেশও দেখেছি। তো তারা তাদের কর্মসূচি চালিয়ে যাওয়ার জন্য অঙ্গীকারও করেছে। সেক্ষেত্রে তুমি কি মনে করো যে
তোমাদের পর্যবেক্ষণ কি বা তোমাদের সিদ্ধান্ত কি? আমরা বারবার বলছি সরকার হচ্ছে ছাত্র জনতার, সরকার গণতান্ত্রিক হবে। তো যখন একটা দেশের দেখেন আওয়ামী লীগ সরকারের যারা হচ্ছে করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হচ্ছে তাদের লিডার হিসেবে তারা হচ্ছে সবসময় হচ্ছে আমরা নিজেরাও আমরা জাতির একজন বড় লিডার হিসেবে আমরা তাকে সবসময় সম্মান করে আসছি। তাকে পুরো পরিবার সহ হচ্ছে যে হত্যাটা করা হয়েছে অবশ্যই অমানবিক। তো তাকে যদি হচ্ছে সম্মান জানানোর জন্য 15 তারিখে যদি তারা কোনো হচ্ছে প্রোগ্রাম করে তাহলে তারা করবে, তাদেরকে বাধা দেওয়ার কেউ নাই। কিন্তু ওই যে কর্মসূচিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গায় যদি তারা অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করে তাহলে আমরা আমাদের প্রতিরোধটা সর্বোচ্চ করতে পারবো রাস্তায় থেকে। কারণ আমাদের হাতে তো আমরা তো কোনো কালে আমাদের হাতে অস্ত্র ছিল না, আমরা তো আর ওইভাবে মেরে ফেলতে পারবো না গুলি করে, তাই না? তো আমাদের প্রতিবাদটা হবে মৌন প্রতিবাদ। আমরা চেষ্টা করব, আমরা আসলে আমরা প্রতিহত করার চেষ্টা করছি না, আমরা প্রতিরোধ করার চেষ্টা করছি। আমাদের উপরে যদি কোনো হচ্ছে প্রতি বিপ্লবের চেষ্টা করা হয়, যদি কোনো অপশক্তি আবারও ফিরে এসে আমাদের উপর আঘাত করার চেষ্টা করে, আমরা ওইটাকে হচ্ছে রুখে দেওয়ার জন্য রাস্তায় থাকবো। তারা যদি নিজে থেকে কিছু না করে কেন আমরা হচ্ছে কিছু করতে যাব? কারণ আমরা চাই যে সবাই হচ্ছে সবার শোক, কেউ যদি শোক প্রকাশ করতে চায় এটাকে বাধা দেওয়ার মতো হচ্ছে আমাদের নিজেদের ভিতরে কোনো ইচ্ছা নাই। আমরা সাধারণ ছাত্র, আমরা সাধারণ জনগণ, আমরা চাই যে এই দেশে সবার সমান সুযোগ সুবিধা থাকুক। কিন্তু আপনাকে যখন হচ্ছে এই সুবিধাটা হচ্ছে আপনি এত নির্যাতন করার পরেও আপনাকে এই সুবিধাটা আমরা গণতান্ত্রিক উপায়ে দিচ্ছি, আপনি আমাদের উপরে আঘাত হানবেন, হয় না ওই যে সর্প হয়ে কি দংশন করো, ওঝা হয়ে ঝাড়ো টাইপ হচ্ছে হয়ে যাবে। আমরা আসলে এটা কিছু চাই না। আমরা চাই যে হচ্ছে আপনারা শান্তিপূর্ণভাবে যদি কোনো কর্মসূচি থাকে সেটা আপনারা পালন করুন, আর যদি আপনারা কোনো ধরনের হচ্ছে অপচেষ্টা করার চেষ্টা করেন তাহলে আমরা হচ্ছে রুখে দেব। আমাদের এইটাই কথা। তোমার কাছে আসি রাইয়ান। আমি যদি এই ব্যাপারে বলি, আসলে আমি এই মুহূর্তে যেখানে আমার ভাইয়ের রক্তের দাগ শুকায়নি, যেখানে বাতাসে এখনো রক্তের গন্ধ, যেখানে আসলে এখনো আমি হসপিটালে গেলে, ঢাকা মেডিকেলে গেলে মায়েদের আহাজারি শুনি, আমি এই সময় এই ফ্যাসিস্ট সরকার যে দলটিকে নিয়ে এতদিন ক্ষমতা চালিয়েছে তাদের কোনো ধরনের কর্মসূচি আসলে এই মুহূর্তে আমি দেখতে চাই না। কারণ আপনি কেন দেখতে চাই না সেটারও একটা কারণ আছে। আপনি দেখবেন কিছুদিন যাবৎ অনলাইনে প্রোপাগান্ডা চালাচ্ছে তারা, তাদের দলীয় প্রধান পালিয়ে যাওয়া সেই খুনি হাসিনা মোবাইল ফোনে ফোন দিয়েছে, আর সেই ফোনে তিনি নানা নির্দেশনা দিচ্ছে, সেটাকে ভিডিও আকারে তারাই ছড়িয়ে দিচ্ছে। এর মানে হলো তারা সারা বাংলাদেশে আবার একটি ভয়ভীতি ছড়ানোর চেষ্টা করতেছে। নয় দিগন্তের একটা রিপোর্ট দেখলাম, সেখানে তারা লাখো কোটি টাকা বাজেট করেছে, 5 জন নেতাকে দায়িত্ব দিয়েছে মানুষ জড়ো করার, তারা মন্দিরে হামলা করার পরিকল্পনা করতেছে। সো 15ই আগস্টকে কেন্দ্র করে তারা যে নানা ধরনের একটা ষড়যন্ত্রের জাল বিছাচ্ছে, আমি এই মুহূর্তে চাই না সেই ষড়যন্ত্রের জাল কোনোভাবেই বাস্তবায়িত হোক। তাই আমি কোনো ধরনের সুযোগ দেওয়ার বিপক্ষে এই মুহূর্তে। হ্যাঁ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের একজন জাতির পিতা, আমরা বলে থাকি তাকে, কিন্তু তাকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে যে তার যে অবদান, সেই অবদানের থেকে এখন আমরা সেই অবদানকে আসলে ভয় পাই। তাকে এমন শ্রদ্ধার জায়গায় নিতে আমাদের বিশ্রদ্ধার জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। সো বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে, তার জন্য আমাদের মনের ভিতরে শোক আমরা পালন করব, তার জন্য আমাদের দুঃখ বেদনা আমরা প্রকাশ করব। কিন্তু এই মুহূর্তে আমি কোনো অপরাজনীতির এই বাংলাদেশে সুযোগ দিতে চাই না। সাকিব ভাই, বারবার একটা বিষয়, প্রতি বিপ্লবের একটা বিষয় আসছিল। আমার মনে হয় ছাত্ররা তো মানে তাদের মানে বক্তব্য খুবই স্পষ্টভাবে ব্যাখ্যা সমেত এখানে তুলেছে যে তাদের মানে 71 সালে শেখ মুজিবুর রহমানের যে ভূমিকা এবং তার যে অবস্থান তৈরি হয়েছিল বঙ্গবন্ধু উপাধি হিসাবে, সেগুলো নিয়ে আমাদের তরুণরা তাদেরকে তার যে সম্মানের জায়গা সেটা রেখেছেন। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আজকে যদি আপনি এইরকম পরিস্থিতিতে আপনি 15ই আগস্টে যারা শোক পালন করবেন, নিশ্চয়ই তাদের শোক পালন করার নিয়ে তো কেউ কোনো এখানে প্রতিবাদ কিংবা কোনো রকম বাধাও সৃষ্টি করছে না। কিন্তু এটা খুবই ঠিক যে পুরো ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে নস্যাৎ করার, পাল্টা কিছু করার একটা প্লট যে ক্রিয়াশীল, সেটা কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এবং নানাভাবে চেষ্টা চলছে। সুতরাং সেইটার যদি কোনো কাজে 15ই আগস্টকে কেউ ব্যবহার করে কিংবা তারপরের ব্যবহার করতে থাকে, আমি মনে করি যে তারা ভুল করছে এবং তারা ছাত্র জনতার শক্তিটাকে এখনো উপলব্ধি করতে পারেনি। এবং এই ছাত্র জনতা যে তাদের নিরস্ত্র শক্তি নিয়ে ওই রকম সশস্ত্র একটা নিপীড়ন, নির্যাতন, হত্যাযজ্ঞকে মোকাবেলা করেছে, তারা এইটাকেও রক্ষা করতে পারবে। এবং রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ নিজের তো পতন ঢেকে এনেছে, এবং এটা যদি কি বলা যায় যে
এই ধরনের আরো ষড়যন্ত্র অব্যাহত রাখা মানে হচ্ছে নিজেদেরকে নিশ্চিহ্ন করা। জি সাকিব ভাই, খুব ছোট্ট করে একটা বিষয় জানবো, সেটি হচ্ছে যে বিএনপি সহ বিএনপি বলেছে, জামাত বলেছে গতকালকে প্রধান উপদেষ্টার সাথে মিটিংয়ের পরে, আপনাদেরও জানতে চাই, সেটি হচ্ছে তারা বলেছে যে যতটুকু সময় দরকার রাষ্ট্র সংস্কারে, নির্বাচনের গ্রহণযোগ্য পরিবেশ তৈরিতে তারা দিবে। আজকে রাজশাহীতে সেনাপ্রধানও বলেছে রাষ্ট্র সংস্কারের পরে গ্রহণযোগ্য নির্বাচন করতেই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী। সেই গ্রহণযোগ্য সময়টা কতটা সময় লাগতে পারে, বা আপনারা সেই কোনো দেখুন, এখানে আমাদের শিক্ষার্থীরা আছে, রাজনৈতিক দলগুলো আছে, শ্রেণী পেশার মানুষ আছে, এবং মানে এই যে স্টেক হোল্ডাররা, আমি শুরু থেকে এই কথা বলে আসছি এবং এখন আমি মনে করি সেটা যে অন্তর্বর্তী সরকার সবার সাথে বসবেন, রাষ্ট্রের যে প্রয়োজনীয় যে সংস্কারের পথটা রচনা করবেন, সব সংস্কার এই অন্তর্বর্তী সরকারই করে ফেলতে পারবে। ব্যাপারটা এইটা মানে এটা নিয়েও বিভিন্ন দলের মধ্যে মত পার্থক্যের জায়গা আছে। কিছু জিনিস আছে একেবারে সংবিধান পরিবর্তনের প্রশ্ন, যেখানে আমাদের মূল রাষ্ট্রের কাঠামোগুলোর মধ্যে ক্ষমতার ভারসাম্য, জবাবদিহিতা, নতুন কতগুলো ব্যবস্থার, যেমন নির্বাচন ব্যবস্থায়, এটা কি মানে সংখ্যানুপাতিক নির্বাচন হবে নাকি এরকম ইয়েই হবে, মানে ফার্স্ট পাস্ট দি পোস্ট, আপনি সব বাংলাদেশের মালিক, হ্যাঁ, আপনি এক ভোটে জিতে গেলেন, আপনি সব কিছুর মালিক হয়ে বসে থাকলেন। এই যে মানে আপনি অন্যদের, অর্থাৎ যে সংখ্যাগরিষ্ঠের বদলে সংখ্যালঘিষ্ঠ 51% পেলেই তো আপনি সংখ্যাগরিষ্ঠ, কিন্তু 49%-এর ভয়েসটা কোথায়, সেটার কি কোনো রকম রিফ্লেকশন থাকবে? এগুলো অনেকগুলো বিষয় কিন্তু আলোচনা, আমি শেষ করি, আমি কথাটা বিস্তারিত করব না। মুদ্রা বিষয় হচ্ছে যে সংস্কারগুলো এখানেই সম্ভব, আবার যে সংস্কারগুলো, এটা একটা প্রসেস আমি হিসেবে দেখি। ফলে অন্তর্বর্তী সরকার, রাজনৈতিক দল, শিক্ষার্থী সকলের সাথে বসবেন এবং কাজগুলো কি কি সেটার উপরে নির্ভর করবে টেনিয়ারটা কত, সময়টা কত লাগে। আমি একদমই 30 সেকেন্ড সময় দিব দর্শকের জন্য, যদি বলার কিছু থাকে। প্রথমেই আমাদের যদি ওরাই বলুক। জি রায়ান, 30 সেকেন্ড। 30 সেকেন্ডে যদি বলতে চাই, আসলে আমরা এমন একটা সরকার ব্যবস্থা কিংবা এমন একটা দেশ বাংলাদেশ গড়তে চাই যে দেশে যে সেবাগুলো আমরা প্রডিউস করব, শিক্ষা ব্যবস্থা বলেন কিংবা চিকিৎসা বলেন কিংবা এই গণমাধ্যম, সে সবগুলো যেন আমরা নিজেরা ইউজ করতে পারি। একজন মন্ত্রীর ছেলে যেন সে বাংলাদেশে চিকিৎসা নিতে পারে বা বাংলাদেশে শিক্ষা নিতে পারে, একজন মন্ত্রী যেন কোনোভাবে বাইরে চিকিৎসা নিতে যেতে নয়। তার মানে আমরা এমন একটা দেশের স্বপ্ন দেখি যে দেশটা আমরা এতদিন ভেবে আসছি। অনেক ধন্যবাদ। আশরাফা খাতুন। আমি চাই জবাবদিহিতামূলক একটা হচ্ছে ব্যবস্থা থাকুক, যে আমি চাইলেই আমার সরকারকে বা আমি যে প্রতিনিধি নির্বাচন করেছি সেই প্রতিনিধিকে আমি জবাবদিহিতা করতে পারি, জবাবদিহিতার আওতায় আনতে পারি। এবং আমি প্রত্যেককে অনুরোধ করব, দেশের আপনারা যে যেখানে আছেন, আপনারা যে যেখানে কাজ করছেন, যে যে সেক্টর থেকে বৈষম্যের শিকার হয়েছেন, আপনারা আওয়াজ তুলুন। আমাদের আওয়াজের যে কতটা গুরুত্ব এটা তো আপনারা বুঝেছেন, যে 15 বছরের রেজিম আমরা ভেঙে দিয়েছি। আপনারা আওয়াজ তুলুন, আপনাদের আওয়াজই পারে একটা দেশকে দুর্নীতিমুক্ত, বৈষম্যমুক্ত এবং অন্যায়মুক্ত করতে। অনেক অনেক ধন্যবাদ আজকের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমাদের অহমের দুজন ব্যক্তি এবং সাকিব ভাই, আপনাকে, আশরাফা খাতুন এবং রায়ান ফেরদাউস, তোমাদেরকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের মাই টিভি সংলাপে। দেখা হবে পরবর্তীতে। আমরাও আজকের অতিথিদের সাথে, আমাদের অহমের এই প্রজন্মের সাথে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, আসুন রক্তে ভেজা বাংলাদেশ, যে বাংলাদেশে বৈষম্যের রোধ করে আমরা একটি কল্যাণমূলক রাষ্ট্র গড়ে তুলতে সবাই একসাথে কাজ করি। এই প্রত্যাশা নিয়ে শেষ করছি মাহবুব সৈকত আজকের মাই টিভি সংলাপ। আল্লাহ হাফিজ।